কেসটা শেয়ার করব। এটা একটা মহিলার কেস, একটা লেডি কেস। উনার কফ এবং কোল্ড, একটুতেই ঠান্ডা লেগে যায় এবং সিভিয়ার প্রবলেম। এবং উনি যখন আমার চেম্বারে আসেন তার কয়েক সপ্তাহ থেকে উনার এই সমস্যাগুলো অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এটা আলোচনা করব এবং কেসটা নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমেই আমরা যেটা শেখাই আপনাদেরকে সেটা হলো যে ফার্স্ট ওপেনিং প্রশ্নটা কি হয়। ওপেন আপ প্রশ্নটা আমরা রুগীকে কি করি। ফার্স্ট প্রশ্ন আমরা করি হচ্ছে, আজকে আপনার কেন আসতে হলো। যারা নতুন তারা লিখে নিতে পারেন, আজকে আপনার কেন আসতে হলো, আপনার কি কি কষ্ট হচ্ছে, হ্যাঁ, আপনার প্রবলেম কি কি, হ্যাঁ, কি মনে করে আসলেন। এইরকম এই টাইপের প্রশ্ন আমরা করব, যে প্রশ্নগুলো হচ্ছে ওপেন ইন্ডেড, মানে যে প্রশ্নগুলা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাবে না, একটু ন্যারেটিভ টাইপের পেশেন্ট উত্তর দেবে, এরকম প্রশ্ন আমরা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করবো। তো আমি মহিলাকে প্রশ্ন করলাম যে আপনার কি কি কষ্ট হচ্ছে। তো উনি বলছেন 3 সপ্তাহ হলো আমার নাক দিয়ে কনস্ট্যান্টলি ঘন হলুদ সর্দি হচ্ছে। কি বললেন? কনস্ট্যান্টলি মানে ধারাবাহিক ভাবে ঘন হলুদ সর্দি হচ্ছে। আর এই কারণে আমার এই চোখের, আমার দিকে দেখেন, এই যে চোখের চারপাশ দিয়ে এই মাথার এই এরিয়া অনেক ব্যথা করতেছে, আর মাথা অনেক ভারী হয়ে আছে। তো আমি ওনাকে বললাম যে এর আগেও কি আপনার এরকম সর্দি বা ঠান্ডা লাগার সমস্যা হয়েছে বা হতো? তো রুগী বলছেন, হ্যাঁ, এরকমটা আমার প্রায়ই হয়। প্রথমে নাক দিয়ে পানির মতন তরল ঝরতে শুরু করে, আর তারপরে একটানা হাঁচি হতে থাকে। হাঁচি একটার পর একটা হতে থাকে। একবার শুরু হলে অন্তত 20টার মতো হাঁচি হতে থাকে, 20-25টা হাঁচি হতে থাকে। তবে 4-5 দিন পর এটা আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়। কিন্তু এবার নাক দিয়ে ঘন এবং হলুদ রঙের মিউকাস বের হচ্ছে। গতকাল রাত্রে মাথা বেশ ব্যথা করছিল, আর সেই সাথে জ্বর ও কাশিও ছিল। ক্লিয়ারলি তো বলা আছে, তাও আমি একটু বলি। এই পেশেন্টটা মূলত 3-4 সপ্তাহ ধরে ওনার খুব নাক দিয়ে সর্দি, মিউকাস বাড়াচ্ছিল। এবং আমরা তো সর্দি দেখেও ওষুধ প্রেসক্রাইব করি, তাই না? যেমন গ্রিনিশ, হ্যাঁ, ইয়েলো একটা ভাব, তারপরে ঠিক, তারপরে পরে রুপি টাইপের, রুপি মানে দড়ির মতন হয়ে পড়ে, তাই না? তারপরে স্ট্রিংজি, হ্যাঁ, চিটচিটে টাইপের। এগুলো কিন্তু আমরা যখন ক্লাসিক্যাল প্র্যাকটিস করতাম, আমরা যখন কলেজ লাইফে, হ্যাঁ, এইগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে পড়তাম, কলেজেও এগুলাকেই বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয়। কিন্তু এখন আমি সেগুলোর দিক দিয়ে কোনো মানে কি বলবো, কানেকশন কিন্তু আমি আর এখন ওইদিকে দিই না, যে তার সর্দির কালার সবুজ পালসেটিলা নাকি হলুদ সালফার নাকি অন্য কিছু, এইদিকে আমি পার্সোনালি এখন আর ওইদিকে দেখি না। কারণ এর চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে এটাই মনে হয় যে এই পেশেন্টটার ক্ষেত্রে, যেমন ধরেন যে ওনার অনেক আগে থেকে সর্দি আছে, হাঁচিও হয়, নাকে ইরিটেশন হচ্ছে, একটু সর্দি লাগলে যেরকম একটু কেমন কেমন লাগে, ওই ইরিটেশন হচ্ছে। এখন কি 3 সপ্তাহ ধরে ওনার এত বেশি মিউকাস হচ্ছে যে উনি মানে বেসিক্যালি আমার সাথে যখন কথা বলতেছিলেন, ওনার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে, একটা ভারী ভারী, ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে যেরকম মোটা মোটা ভয়েস হয় না, ওই রকম ভয়েস হয়ে গেছে। তো উনি যখন কথা বলতেছিলেন আমার কাছে একটু অডি লাগতেছিল, যে একটা ভারী ভারী ভাব। তো একটা আপনাদের প্রতি আমার একটা পরামর্শ, এইটা আপনারা মানে আমাকে যারা ফলো করেন তারা এইটা মাথায় রাখবেন, যে পেশেন্ট যখন আপনাকে প্যাথোলজি রিলেটেড কথা বলে, প্যাথোলজি রিলেটেড মানে কি, তার রোগের কথা। প্যাথোলজি রিলেটেড মানে হচ্ছে রোগের কথা। যেমন ধরেন যে এই যে উনি বললেন যে এইখান থেকে এইগুলো দেখা যাচ্ছে, জ্বর জ্বর লাগছে, সর্দি, ভারী সর্দি, গলা, এগুলো হলো প্যাথোলজি। তো রোগী যখন প্যাথোলজি রিলেটেড কথা বলবে তখন আপনাকে, আপনার মানে, মানে আপনি তো চেয়ারে বসে আছেন তার সামনে, আপনার মাথার মধ্যে তার সাইকোসোমাটিক লিঙ্ক
সাইকোসোমাটিক লিঙ্ক এর কথা ভাবতে হবে। সাইকো মানে কি মানসিক, আর সোমাটিক মানে বডি, মানে মনের সাথে বডির যে কানেকশন, এই কথাটা আপনাকে ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে যে উনি, ওনার এই অসুস্থতা, ওনার এই রোগটা কেন হলো, উনি এই অসুস্থতা অবস্থায় কেন এসে দাঁড়ালেন, কেন তার তৈরি হলো, এরকম চিন্তা কিন্তু আপনার মাথার মধ্যে থাকতে হবে। আপনি তার কথা শুনবেন, সেই সাথে সাথে আপনার মাথার মধ্যে থট প্রসেস এটা চলতে থাকবে। উনি যদি আমাকে তার সর্দি বা ঠান্ডা লাগার সমস্যার কথা বলতে শুরু করেন, তখন আমার মাথার মধ্যে মানে উনি বলতেছিলেন যে আমার এরকম ঘন সর্দি হচ্ছে, মিউকাস বাড়াচ্ছে, এরকম ইউলিশ, গ্রিনিশ, হ্যাঁ এরকম স্টিকি টাইপের, চিটচিটে টাইপের এই ব্যথা, এই কথাগুলো যখন উনি আমাকে বলতেছিলেন, তখন আমার মাথার মধ্যে এরকম সাইকোসোমাটিক লিঙ্ক আমি খুঁজতেছিলাম যে কি হতে পারে। তো আমার মনে হচ্ছিল, আমরা যেহেতু জানি যে সর্দি কাশির সাথে লিঙ্ক কি, প্রচুর ইরিটেবিলিটি তার মধ্যে আছে, কোনো বিষয় নিয়ে তার মধ্যে প্রচুর খিটখিটে ভাব হয়ে আছে, মেজাজটা খিটমিটে হয়ে আছে, হ্যাঁ প্রচুর ইরিটেবিলিটি আছে। আমার মাথায় কিন্তু ওইভাবে আসছে তার লাইফে এমন কোন পার্সন আছে যিনি ওনাকে কন্টিনিউয়াসলি ইরিটেট করতেছে, এবং এই ইরিটেশনটা তার ডিগনিটির উপরে আঘাত করছে। এটা শুধু ইরিটেবিলিটির ভাব না, এটা কিন্তু তার ডিগনিটিরও ব্যাপার। ডিগনিটির কিন্তু অনেকগুলো দিক থাকে, আমরা ডিগনিটি নিয়ে পড়েছি কিন্তু ওইভাবে ক্লাসিফিকেশন করে পড়া হয়নি, আমরা পড়বো পরবর্তীতে কোনো মেডিসিনে। ডিগনিটি আপনি ডাইরেক্ট ডিগনিটি বললাম আর আপনি নেকটামিওর মধ্যে ঝাঁপ দিলেন, এটা কিন্তু হবে না। স্টাফিসিগ্রিয়ার মধ্যেও কিন্তু, স্টাফিসিগ্রিয়াও কিন্তু অনেক ডিগনিফাইড, ইগনেশিয়াও ডিগনিফাইড, হ্যাঁ ইনডিগনেশন ইগনেশিয়ার মধ্যে আছে, এবং আরো অনেক মেডিসিন আছে যাদের মধ্যে ইনডিগনেশন ফিলিং থাকে। তো এই ইনডিগনেশন ফিলিং বা ধরেন ইনসাল্টের ফিলিং বা রেসপেক্ট যে ফিলিং থাকে, এগুলো হচ্ছে আমরা বলি না নাক কাটা গেল, খুব খুব কমনলি আমরা ইউজ করি যে নাক কাটা গেল। নাক মানে কি? লজ্জায় নাক কাটা গেল, তাই না? মানে আমার যে ডিগনিটি আছে, আমার যে ইন্ডিগনেশন আছে, আমার যে রেসপেক্ট আছে, সেটা নাকটাই কাটা গেল, লজ্জায় আমার নাকটা কাটা গেল, এমন একটা কাজ করলো যে আমার নাকটা কাটা গেল। তাহলে এই যে ইন্ডিগনেশনের কথা বললাম, ইনসাল্টের কথা বললাম, রেসপেক্টের কথা বললাম, এইগুলো কিন্তু নাকে রিফ্লেক্টেড হয়। আমি কি বুঝাতে পারলাম? যখনই সর্দি রিলেটেড বা ইয়ে হবে, নাক রিলেটেড প্রবলেম হবে, তখন আপনারা এটা ধরে নেবেন যে নিশ্চয় ওর কোনো জায়গায় একটা ইন্ডিগনেশনে আঘাত হয়েছে, কেউ তাকে ইনসাল্ট করেছে, কোথাও থেকে সে ইনসাল্ট ফিলিং পাচ্ছে, অথবা রেসপেক্টলেস ফিলিংস আসছে, এবং এটাই তার নাকে রিফ্লেক্ট হচ্ছে। তো ওনার যে ইরিটেবিলিটি আছে, সেটাকে এই কনটেক্সটে আমাকে দেখতে হবে, হ্যাঁ যে ওনার নাকে কে দম করে রেখেছে, নাকের দম কে করে রেখেছে, এইভাবে কিন্তু আমরা এই কেসটাকে দেখতে পারি। দেখেন একটা কেস ঢোকার অনেক মানে ওয়ে আছে, আমি আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস শেখাচ্ছি, আপনারা মানে একটু সাথে থাকেন। অনেক কিছু আছে, আমরা অনেক জিনিস এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্ট গুলা কিন্তু আপনাদের সামনে বলি। তো যাক, আমার কিন্তু 1 মিনিটও হয়নি মহিলা আমার সামনে বসাই, আমি কিন্তু অলরেডি আমার মাইন্ডে ভাবনা আসা শুরু হয়ে গেছে যে নেক্সট কোশ্চিনটা ওনাকে কি করব। উনি যখন তার প্রবলেমের কথাগুলো বললো, আমি কিন্তু মাথায় সাজাই নিয়েছি যে নেক্সট কোশ্চিনটা কি হবে। পেশেন্ট খুব সিম্পল ভাবে এবং খুব অবভিয়াস টাইপের, খুব মানে দেখেন আমি ছবি একটা দিয়ে, জেনারেটিভ একটা ছবি দিয়ে, খুব সিম্পল, হ্যাঁ, এবং খুব স্পষ্ট ভাষী। আপনাকে জাস্ট জিজ্ঞাসা করতে হবে এরকম পেশেন্ট আসলে যে আপনার লাইফে আপনাকে কে ইরিটেট করছে, আপনি এটা ইয়ে করে ফেলেন, আপনার লাইফে আপনাকে কে ইরিটেট করছে। আপনি এরকম প্রশ্ন করবেন, হ্যাঁ, কারণ আপনি যদি সঠিক প্রশ্ন করতে জানেন, তাহলে আপনার কেসটা রাইট ট্র্যাকে আগাবে। এখন আপনি যদি বলেন যে আপনার লাইফে টেনশন কি, তখন হয়তো পেশেন্টের মানে মনে করার চেষ্টা করবে যে আমার তো মনে হয় মা মারা গেছিল 5 বছর আগে, হ্যাঁ ওটা আমার তো খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ, এই মা মারা গেল 5 বছর আগে, আর আপনি কিন্তু সাথে সাথে এলমেন্ট ফ্রম, আমাদের রুবিস হচ্ছে না, এলমেন্ট ফ্রম ডেথ অফ এ
লাভ ওয়ান বা এলিমেন্ট ফ্রম মাদার দিয়েও কিন্তু আমাদের রুব্রিক্স আছে, যেহেতু আপনি মাদার ওরা ম্যান্ডেট আপনি কিন্তু এরকম রুব্রিক্স যদি নিয়ে নেন তাহলে গেছে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে পেশেন্ট আপনাকে বললো যে আমার মা 5 বছর আগে মারা গেছে, কিন্তু অলরেডি 5 বছরের মধ্যে তিনি সিচুয়েশনটাকে ম্যানেজ করে গেছে। মা মারা গেল 2 বছর, 4 বছর, 6 বছর বা 1 বছর, হ্যাঁ, দুঃখ হয়তো থাকলো, কিন্তু 5 বছর হয়ে গেছে। ওনাকে যখন মাদার ডেথ এর কথা বলা হচ্ছে তখন ওনার মধ্যে কিন্তু কোনো কনভিকশন নাই, ওনার কিন্তু ইমোশন ডাউন হচ্ছে না। যদি কষ্ট থাকে আপনি যদি ওই কথাটা তুলে দেন তখন দেখবেন যে টোন ডাউন হয়ে যায়। হ্যাঁ, কারো কোনো কষ্টের কথা আমরা যখন বলি দেখবেন টোন ডাউন হয়ে যায়। তো উনার আমরা কিন্তু কোনো ইয়ে দেখতে পাই না। তো দেখা যাচ্ছে যে ওই ওনার ক্ষেত্রে মাদার ডেথ এর হয়তো কোনো বিষয় হবে না, ওই অসুস্থতার সাথে লিঙ্ক হবে না। আবার ধরেন যে আমাদের প্যাথোলজি বা যে ইনফরমেশন গুলো আছে, হ্যাঁ, সেগুলো আমাদেরকে ফাইন্ড করতে হবে যে উনার অসুস্থতার রিজনটা কি হতে পারে, হোয়াইটা কি হতে পারে। আমরা সব সময় কিন্তু হোয়াই এর পেছনে ছুটি। একটা কেস টেকিং এ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াই। তো এই যে সাইকোসোমাটিক লিঙ্ক এর কথা আমি বললাম, এটাই আমি কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে এক্সপ্লেন করব। তো যাক, আমি পরের স্লাইডে চলে আসলাম। রুগী বলছে যে গতকালকে আমার খুব মাথা ব্যথা হচ্ছিল আর জ্বরও ছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কত বছর ধরে আপনার এই ধরনের সর্দি বা ঠান্ডা লাগার সমস্যা হচ্ছে। দেখেন, একটা বিষয় কি বলে নিই যে মাথা ব্যথার ক্ষেত্রে আপনারা কিন্তু ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারেন যে আপনার ফ্যামিলিতে মাথা ব্যথার কারণ কি। হ্যাঁ, আমিও কিন্তু করি, একটু কথা টথা বলার পরে আপনি বলতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, বিশেষ করে নতুনদেরকে, যে খুব কেয়ারফুলি থাকবেন এরকম ডাইরেক্ট প্রশ্ন করার ক্ষেত্রে। হ্যাঁ, আপনি খুব বেশি ধরেন যে ফেবুলাসলি তাকে বললেন বা ওভার কনফিডেন্স আপনি হয়ে তাকে প্রশ্ন করলেন, এটা কিন্তু হওয়া যাবে না। কারণ কিছু পেশেন্ট আছে আমাদের কাছে বা কিছু পার্সন আছে যারা মনে করে যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে যা তা প্রশ্ন করে, যা ইচ্ছা তাই প্রশ্ন করে। অনেক রুগীকে আপনি পাবেন যারা হোমিও ডাক্তারের কাছে আসতেই চায় না শুধুমাত্র এই প্রশ্নের জন্য, এত প্রশ্নের জবাব দিতে পারবো। কিছু পেশেন্ট মনে করে যে আমি ডাক্তারের কাছে গেলে প্রশ্ন করবেই, হ্যাঁ, এবং এগুলার কোনো মানে রিলেটেড থাকে না। তো আপনাকে প্রশ্নটা এমন ভাবে করতে হবে যে সেটা একটা মেক সেন্স যাতে থাকে। কারণ আপনি যদি প্রশ্ন করলেন আর ফার্স্ট অ্যাটেম্পটে যদি আপনি একটা রাইট রিমেডি প্রেসক্রাইব করতে পারেন তাহলে তো ডেফিনেটলি কেসটা সলভ হয়ে যাবে। তখন কিন্তু পেশেন্ট আপনাকে রেসপেক্ট করবে। কিন্তু আপনি ধরেন যে ফার্স্ট রিমেডি ফেল করে গেলেন, আর আপনার এক্সাইটমেন্ট বলেন বা ওভার কনফিডেন্স বা উল্টাপাল্টা প্রশ্নের কারণে আপনি হয়তো ফানি কোশ্চেন করছেন, হ্যাঁ, যে আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনার লাইফে অ্যাফেয়ার চলছে ইত্যাদি ইত্যাদি, অ্যাফেয়ার নিশ্চয়ই ডিসকানেক্ট হয়ে গেছে, এরকম ডাইরেক্ট প্রশ্ন করার ফলে যদি আপনি রাইট রিমেডি সিলেক্ট করতে না পারেন তখন পেশেন্ট কিন্তু আপনার কাছে আসবেন না। আবার সে তো আসবেই না, আরো 10 জন যায় বলবে যে হোমিও ডাক্তার এগুলা ভালো না, এ সেন্সেবল না, যা তা প্রশ্ন করে। তো আপনি শুধু নিজের ওভার কনফিডেন্স এর উপরে রিলে করলে চলবে না, ওভারঅল হোমিওপ্যাথির যে কমিউনিটির যে ডিগনিটি সেটাও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এটাও কিন্তু আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আপনি একজনকে উল্টাপাল্টা ইয়ে করলেন, পুরা কমিউনিটির উপরে এই দায়ভারটা চলে আসে। তো পেশেন্টকে দেখে আপনাকে কোশ্চিন ফর্ম বানাতে হবে, আপনার আপনাকে ওই জাজটা আনতে হবে। তো কিছু পেশেন্ট আপনাকে আপনার প্রশ্নকে রাইট স্পিরিটে নেবে, কিন্তু সব পেশেন্টই এরকম হবে তা না। ওটাও আর আপনাকে ম্যানেজ করা শিখতে হবে। সব কোশ্চিনই মানে লাইটলি নেবে বা কারো কারো কাছে আপনার ওই প্রশ্ন দেখা যাচ্ছে ইনসাল্টিং মনে হতে পারে। হ্যাঁ, কেউ আপনার প্রশ্ন শুনে ইরিটেট হতে পারে। তো এই জন্য যারা একদমই নতুন আমাদের এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা ডেফিনেটলি খুব বুঝে শুনে কোশ্চিন ফর্ম করবেন, করে তারপরে প্রশ্নটা থ্রো করবেন, ঠিক আছে। তো যাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কত বছর ধরে এই ধরনের সর্দি বা ঠান্ডা লাগার সমস্যা হচ্ছে। তো উনি বলতেছেন এটা প্রায় আমার বিয়ের আগে থেকেই আছে, সব মিলে 15 বছর হবে।
মাসে অন্তত একটা বার এরকম হয়, কিন্তু আমি কখনোই এর জন্য কোনো ওষুধ খেতাম না, কারণ এমনিতেই 2-3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যেত। তাছাড়া ওষুধ খাওয়ার পর সর্দিটা ভেতরে শুকায় যায় এবং তারপরে কাশি শুরু হয়ে যায়। তাহলে ওনার এই সর্দি এটা বিয়ের আগে থেকেই। তো আমি এই প্রশ্নটা কেন করি? আমাকে কেউ যদি কোনো আমি কিন্তু নতুনদের মাথায় রেখেই কিন্তু আজকের ক্লাসটা নিচ্ছি যে তারপরে কি প্রশ্ন করতে হয়। আমি যখন আমাকে একটা পেশেন্ট এসে বলে যে আমার এই প্রবলেম, তখন আমি ফার্স্টে বলি যে কবে থেকে শুরু হয়েছে বা কখন থেকে এটা চলছে, হোয়েন। হ্যাঁ, এইটা কিন্তু আপনারাও করবেন, কারণ আমাদের এই হোয়াইটা বুঝতে হবে। হোয়েন যদি আপনি না ধরতে পারেন তাহলে হোয়াই আপনার কাছে ক্লিয়ার হবে না। যেমন কেউ যদি বলে যে আমার গত বছর থেকে এটা হয়েছে বা গত বছর থেকে এটা চলে আসছে, তখন আমি জিজ্ঞাসা করি যে গত বছর আপনি কি করছেন, সে সময় কি হয়েছিল? তো হয়তো ধরেন যে সে হয়তো বলল যে আমি এসএসসি সেকেন্ড ইয়ারে পড়তাম। তাহলে কি হবে? এটা স্টাডি রিলেটেড কোন একটা এলিমেন্ট হয়তো আছে, তারপর থেকে তার এই প্রবলেমটা শুরু হয়ে গেছে। আবার ধরেন যে কেউ যদি বলে যে আমি আমার বিয়ে হয়েছিল, বিয়ের পর থেকে আমার এটা শুরু হয়েছে। যখন কোনো প্রবলেম বিয়ের পর থেকে পেশেন্ট এসে বলবে যে আমার বিয়ের পর থেকে শুরু হয়েছে, তার মানে তার হাজবেন্ড রিলেটেড বা তার শ্বশুর বাড়ি রিলেটেড কোন একটা সমস্যা হতে পারে। ঠিক আছে? পেশেন্ট আর আমাদের এই পেশেন্ট কি বলতেছে? আমাদের পেশেন্ট বলতেছে আমার বিয়ের আগে থেকে হচ্ছে। তার মানে হলো বিয়ের আগে থেকে তাকে সম্ভবত কেউ ইরিটেট করছে। যেহেতু সর্দির বিষয় বললাম, নাকের বিষয় বললাম, তাহলে ইরিটেশন আসছে। তো এই জিনিসটা ভালো করে বুঝেন, বুঝছেন? মনে করেন যে স্টাফিসিয়ার কেয়ার কেস, বিয়ের পরে যদি তার ওয়াইফ মানে তাকে ওয়াইফ ইরিটেট করে বা দেখা যাচ্ছে যে ইরিটেশন ওয়াইফ থেকে হচ্ছে, হ্যাঁ, তখন আবার দেখা যাচ্ছে যে অফিসে গেল, অফিসে যে বস ইরিটেট করতেছে, আর যখন বিয়ে হয়নি তখন দেখা যাচ্ছে বাপ মা ইরিটেট করতো। মানে উনি হয়তো সবকিছু ভালোই করছেন, কিন্তু প্যারেন্টসরা ওনাকে ডমিনেট করতেছে যে "এই, তুমি এটা করো না, মন দিয়ে পড়ো, ওইটা করো না, ওইভাবে যায় না, ওর সাথে মিশো না, সায়েন্স নিয়ে পড়ো, কমার্স নাও", এই হ্যান ত্যান হয় না বাবা মারা। তো বিয়ের আগেও কিন্তু স্টাফিসিয়ার সর্দি হতে পারে এই একই কারণে, কারণ ইরিটেশন, যেখানে ইরিটেশন। তো সেম হোয়াই কিন্তু আগেও এক্সিস্ট করতে পারে, অন্য কোনো পার্সনের ক্ষেত্রেও হতে পারে। তাই সবসময় এটা মনে রাখবেন যে বিয়ের আগে থেকে প্রবলেম থাকলে বিয়ের পরে লোকজনের উপরে কোশ্চেন করা যাবে না, এরকমটা কিন্তু না। আর আমাদের এই পেশেন্ট জানালেন যে বিয়ের আগে ওনার এইভাবে কেউ ইরিটেট করতেছিল, কারণ ওনার মধ্যে এই নেচারটা আছে। মোস্ট প্রবাবলি না, হয়তো 100% হতে পারে, বা দেখা যাচ্ছে যে চাইল্ডহুড থেকেই তার এই সমস্যাটা হচ্ছে। তো যখন একটা রিমেডি দেওয়া হয় তারপরে স্টেট চেঞ্জ হয়ে যায়, তখন বোঝা যায় যে অ্যাটিটিউডটা আগে থেকে এমন ছিল, যার কারণে চারপাশের মানুষরা ওনার এই বিহেভিয়ারে মানে দেখা যাচ্ছে যে কারণে হোক, যে কারণে হোক ওনাকে ইরিটেট করতেছিল। তো এই টাইপের পার্সনদের সেন্সিটিভিটি ওরকমই থাকে। আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে বলছি, আপনারা বুঝতে পারছেন কিনা। তো পেশেন্ট বলতেছে যে একবার নিচের লাইনে দেখেন, হ্যাঁ, নিচের তারাই, একবার যদি কাশি শুরু হয়ে যায় তবে সেটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। হ্যাঁ, তো আমি বললাম যে আপনার পরিবারে আর কে কে আছে, তখন উনি বলতেছেন যে আমার স্বামী আর একটা ছেলে। তো ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে 7। পরের স্লাইডে চলে যাচ্ছি। তো পেশেন্ট বলছে এবার কিন্তু প্রথমে নাক দিয়ে পানির মতন ঝরা বা হাঁচি দিয়ে কিন্তু শুরু হয়নি। নাক দিয়ে পানির মতন তরল ঝরা বা হাঁচি দিয়ে শুরু হয়নি, এবার সরাসরি ঘন হলুদ মিউকাস দিয়ে শুরু হয়েছে। তো আমি বললাম এটাতে কি আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে? বলে হ্যাঁ, এটা সারাক্ষণই অনবরত বের বের হচ্ছে। আমি ওষুধ খেয়েছি, ভাপ মানে স্টিম
নিয়ে দেখেছি, কিন্তু কমছে না। নাকের চারপাশে বা এই যে সাইনাসের জায়গা, উনি দেখায় বলতেছে যে সাইনাসের এই জায়গা, এই অংশটা খুব বেশি ব্যথা করতেছে এবং মনে হচ্ছে যে ভেতরের চামড়া বা পেশিগুলো মনে হচ্ছে একদম টেনে ধরেছে, টান টান হয়ে আছে। তো আমি বললাম যে আপনি ইদানিং কারো উপরে কি খুব বেশি বিরক্ত বা অতিষ্ঠ হয়ে আছেন? তিনি কে? তখন পেশেন্ট একটু হেসে দিলেন। হ্যাঁ, এবং বললেন হতে পারে ওরা দুইজনই, মানে তার হাজবেন্ড আর তার ছেলের প্রতি ইন্ডিকেট করলেন। ঠিক আছে? তো দেখেন, আমি কিন্তু ঝোপ বুঝে কূপ মারলাম। উনি যেহেতু একটা ফ্লোতে চলে গেছে, আমি সরাসরি প্রশ্নটা করে ফেললাম যে আপনি কার কার উপরে আপনি বেশি ইরিটেট। তো আমার প্রশ্ন শুনে তিনি কিন্তু একটু ফার্স্টে একটু মুচকি হেসে দিলেন। তো বাসায় তো দুজনই আছে, হাজবেন্ড আর ছেলে, তো সে তাদের উপরে ইরিটেট। তো দুইজনের উপরই রাগ হয়। হ্যাঁ, তাহলে আপনার কাজ কিছুটা সহজ হয়ে গেল, আপনি পেয়ে গেলেন। পেশেন্ট যখন বলে যে বাসায় জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ, শাশুড়ি আছে, শ্বশুর আছে, ননদ আছে, দেবর আছে, চাচা, মামা, অনেকেই আছে, তখন কিন্তু আপনার কেস ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ মেলা মানুষ। আর এই পেশেন্ট আপনাকে কি বলতেছেন? দুইজন। হ্যাঁ, আপনাকে এক্স্যাক্টলি কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে কে ওনাকে ইরিটেট করতেছে। এই মেথডের আবার এই একটা কাহিনী যে আপনাকে এক্স্যাক্টলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কার কারণে সে ইরিটেট হচ্ছে। কিন্তু এই কেসটা কিন্তু আমাদের কাজ সহজ হয়ে গেল। হ্যাঁ, তো আমি প্রথমে বলছিলাম কেসটা কিন্তু সোজা। ওনার হাজবেন্ড আর ছেলে আছে, দুইজনে ওনাকে ইরিটেট করতেছে। এখন আমাদেরকে দেখতে হবে কে কি, মানে উনি কিভাবে ইরিটেট হচ্ছেন, হাউটা আমাদেরকে দেখতে হবে, এবং ওনার পারসেপশনটা কি সেটাও আমাদেরকে দেখতে হবে। আমি জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করলাম যে হাজবেন্ড নাকি ছেলে, তো ঠিক কোন কোন বিষয়ে আপনার বিরক্তি লাগে? তো উনি বলতেছেন দুইজনের উপরে। ছেলে তো একদমই কথা শুনতে চায় না, আর সবকিছু একদম মানে, আর আমি সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পছন্দ করি। ঘরের জিনিসপত্র যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তবে আমি খুব বিরক্ত হয়ে যাই। ও যদি পড়াশোনা না করে, তখন আমি ভীষণ রেগে যাই। দেখেন, উনি মানে কতটা ইম্পর্টেন্ট কথা বললেন যে ওনার ছেলে ওনার কথা শুনেন না, আর ওই এলোমেলো করে দেয়। তো উনি চান সবকিছু একটু ক্লিন ক্লিন থাক। কোনো কিছু ধরেন স্ক্যাটার ছড়িয়ে ছিটিয়ে আসছে এদিক ওদিকে থাকলে, বা পুরো একদম মেসাকার হয়ে থাকলে, হ্যাঁ, ওনার ভালো লাগে না। তো ওনার ছেলে যদি ওনার কথা না শুনে, স্টাডি না করে, তখন ওনার রাগ আসে। তো এখন এই কথাগুলা যদি কেউ আপনার সামনে বলে, কোনো পেশেন্ট যদি আপনার সামনে বলে, তাহলে আমরা দ্রুত কি কি রূপদিক নিই বলেন দেখি, কার কি কি মনে আছে? আমরা আজকে একটু ইন্টারেক্টিভ করতে চাই ক্লাসটাকে। কি কি নিতে পারি এইটুক স্টেটমেন্টের উপরে, তাহলে অনেকেরই শেখা হয়ে যাবে। স্যার কাইন্ডলি একটু রিপিট করেন, একটু অমনোযোগী ছিলাম। স্লাইডটা পড়ে নেন, স্লাইডে তো দেওয়া আছে। এইটুক কথার মধ্যে আমরা কি নিতে পারি? স্যার স্লাইড ক্লোজ করে ফেলছেন মনে হয়। স্লাইড ক্লোজ করে ফেলছি। আচ্ছা, আমি একটু শেয়ার করে নিই, তারপর আপনাকে বলতেছি। শেয়ার, হ্যাঁ, মানে কি বললেন? উনি বললেন যে আমার ছেলে কথা শুনে না, সবকিছু আমি ক্লিন চাই, এলোমেলো স্ক্যাটার্ড হয়ে থাকলে, এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকলে, মেসাকার হয়ে থাকলে আমার ভাল লাগে না। ওনার ছেলে যদি কথা না শুনে, স্টাডি না করে, তাহলে রাগ আসে। তো এই 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 সিম্পল জিনিস, এই সিম্পল জিনিসের মধ্যে আমাদের কি কি রুব্রিক্স মাথায় আসছে? ফার্স্ট ইয়ার স্যার। হ্যাঁ, ফার্স্ট এরিয়া, ফার্স্ট এরিয়া। আর কি আসছে বলেন? ক্লিননেস মিনিয়া আসে নাকি স্যার? ক্লিননেস, না, এটা মিনিয়া না। মিনিয়া মানে হচ্ছে বারবার বারবার করতে ইচ্ছা হয়। Rest cannot rest are not the proper place. এটা আসে রেস্ট ক্যান নট রেস্ট
when things are not in proper place, আর কি আসতে পারে? বলেন। contradictory intention and contradictory. না, এটা কন্ট্রাডিক্টরি এখানে নাই। এই কি চাচ্ছে সবকিছু প্রপার থাক, প্রপার টু নিতে পারেন, তাই না? আমি ইন জেনারেল বলতেছি যে কি কি নেওয়া যায়। আচ্ছা, কথা শেষ হলে আপনারা মিউট করে ফেলেন। তারপরে দেখা যাচ্ছে সবকিছু অর্ডারে চাই। সেন্সিটিভ অর্ডার টু স্যার, আমি এটাকে বিবেচনা করতেছি। হ্যাঁ, অর্ডার টু হতে পারে। জি, সুন্দর। অর্ডার টু, অর্ডার ডিজায়ার ফর আছে, অর্ডার টু না তো, অর্ডার ডিজায়ার ফর। এগুলো কিন্তু মাথার মধ্যে চলে আসে। মানে আমি কেন এই প্র্যাকটিস গুলা করাচ্ছি জানেন? যাতে নতুনরাও আসলে রুব্রিক্স নিয়ে নিতে পারেন। একটু অ্যাটেনটিভলি যদি মানে ফলো করেন তাহলে এই রুব্রিক্স গুলো ধরাটা কঠিন না। জি বলেন। টোটাল আপনার কথাটাকে ওই সেন্সিটিভ অর্ডার টু দিলে রুব্রিক্সটা একবার কভার হয় আমার দৃষ্টিতে আর কি। তা না হলে বিভিন্ন রুব্রিক্স নেওয়া যায়। হ্যাঁ, বুঝলাম না, সরি স্যার। টোটাল যে ভার্সনটা এটা সেন্সিটিভ অর্ডার টু দিলে আমার মনে হয় এক রুব্রিক্সে টোটাল আচ্ছা, ভার্সনটা। সেনসিটিভিটির বিষয়টা তো আবার আলাদা। হ্যাঁ, সেনসিটিভিটির মধ্যে অনেক ইয়ে থাকবে, সেন্স থাকতে হবে। হ্যাঁ, তো এমনি ইন জেনারেল আমরা কিন্তু এই কথাগুলাই চিন্তা করি। হ্যাঁ, আমাদের রুব্রিক্স যদি মাথায় আনতে হয় তাহলে আমরা আনি। হ্যাঁ, সে সবকিছু অর্গানাইজ চাচ্ছে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এত কিছু বলার একটা উদ্দেশ্য আমার আছে, সেটা হলো যে পেশেন্ট কথা বললো, আমরা সাথে সাথে রুব্রিক্স গুলো নিয়েও নিই, কিন্তু আমরা এটা বুঝি না যে এই রুব্রিক্স গুলা কোথায় স্ট্যান্ড করে। এখানে এই মহিলার ক্ষেত্রে যদি ফাস্টেরিয়াস বা রেস্ট ক্যান নট রেস্ট হয়, থিংস আর নট ইন প্রপার প্লেস বা প্রপার টু, এই বিষয়গুলো আসলে কি জানেন? এই বিষয়গুলো আসলে একটা মানুষের অ্যাডাপ্টেশন, পেশেন্টের অ্যাডাপ্টেশন। পেশেন্ট কিভাবে জিনিসটাকে অ্যাডাপ্ট করতেছে, অভিযোজন করতেছে। হ্যাঁ, তো আমাদেরকে মাইন্ডে রাখতে হবে যে এই পেশেন্ট কিন্তু ফেবুলাস না। আমি আরেকটা অ্যাঙ্গেল আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এরকম পেশেন্ট যখন এরকম কথা বলে, তার মানে এই পেশেন্ট ডেফিনেটলি ফেবুলাস হতে পারে না। তার মানে ফেবুলাস না মানে ধরেন বেলেডোনা, সালফার, ল্যাকেসিস, এই টাইপের মেডিসিন গুলা কিন্তু আগে এলিমিনেট হয়ে যাবে। এইটুক মাথায় রাখেন। কারণ তিনি একটু অর্গানাইজড চান, প্রপার চাচ্ছেন, একটু ফাস্টিডিয়াস টাইপের বা একটু এই টাইপের মেন্টালিটি। আমি বলতেছি না এই রোগীগুলো আমি নিচ্ছি, এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি এখনই স্ট্যাম্প মেরে দিবেন না। হ্যাঁ, যে এ তো যেহেতু ফেবুলাস না, তাহলে এটা হলো প্রপারের দিকে যাবে, তার মানে হয়তো নাক ভূমিকা, সিপিয়া বা ওই টাইপের বা আর্সেনিক। হ্যাঁ, এরকম যদি আবার স্ট্যাম্প মেরে দেন তাহলে কিন্তু আপনি ফেসে গেলেন, প্রিজুডাইজড হয়ে গেলেন। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে যাই। আমরা কি এটা আলোচনা করলাম না? টেনশন এইটা। আচ্ছা, তো পেশেন্ট বলছে যে আমার ছেলের পড়াশোনার জন্য আমাকে সারাক্ষণ ওর পেছনে লেগে থাকতে হয়, বিরক্তিটা আসলে ওখানেই। আর আমার হাজবেন্ড সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমাদের একদমই সময় দেয় না। ভালো করে বুঝেন, প্রত্যেকটা স্টেটমেন্ট একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার একদম খুব কমন এই জিনিসগুলো আমাদের ফ্যামিলিতে। হ্যাঁ, খুবই কমনলি মানে আমরা পাই। এরকম পান না, এরকম মানে যারা প্র্যাকটিস করেন হতেই পারে না, পাওয়াই যায় এই কথাগুলাই। তো পেশেন্ট কি বলতেছে যে আমার হাজবেন্ড সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমাদের একদমই সময় দেয় না। তো আমি তখন বললাম যে আপনার এই বিরক্তি বা রাগ কি আপনি আপনার স্বামীর সামনে বা হাজবেন্ডের সামনে প্রকাশ করেন, নাকি নিজের মনের মধ্যে চেপে রাখেন? হ্যাঁ, আমি কিন্তু একদম মানে পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করে ফেলি আর কি। তো এবার দেখেন, উনাকে
উনি কি বলতেছেন যে উনাকে সবসময় ওনার পেছনে, ছেলের পেছনে লেগে থাকতে হয়, কারণ ছেলে কথা শোনে না, গেম খেলতে থাকে, পড়াশোনা করে না। এই পেছনে লেগে থাকতে থাকতে কিন্তু তার মেজাজ খিটমিটে হয়ে যায়। এই মেজাজ খিটমিটে হয়ে যাওয়ার কিন্তু অনেক, এই বাচ্চাদের উপরে মেজাজ খিটমিটে হয়ে যাওয়ার কিন্তু আমাদের অনেক রুব্রিক্স আছে এইটুক জায়গার উপরে, যে ছেলে কথা শোনে না, গেম খেলতে থাকে, পড়াশোনা করে না, এর পিছে ছুটতে হয়, ছুটতে ছুটতে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। তাহলে এই যে এইখানে আমরা কি কি চিন্তা করতে পারি বলতে পারবেন? বলেন, একটু চেষ্টা করেন, আমরা আজকে একটু ইন্টারেক্টিভ ক্লাস করি। irritability children in হ্যাঁ, ইরিটেবিলিটি চিলড্রেন ইন, আমরা ইরিটেবিলিটি চিলড্রেন ইন নিতে পারি। আমরা যাই ইরিটেবিলিটি চিলড্রেন ইন, ইরিটেবিলিটি চিলড্রেন ইন নিতে পারি। আর কি আসতে পারে বলেন? চিলড্রেন নিয়ে আর কি রুব্রিক্স আছে বলেন? রাগ হয়ে যায়, তাহলে কি হবে? anger children in অ্যাঙ্গার anger children টুয়ার্ড, in অ্যাঙ্গার চিলড্রেন টুয়ার্ড, চিলড্রেন ইন না তো, অ্যাঙ্গার চিলড্রেন টুয়ার্ড হিজ ওন চিলড্রেন। ঠিক আছে, এটা অবশ্য ক্রস করে দিয়েছি ইরিটেবিলিটিতে, এটা আসতে পারে। তারপরে দেখা যাচ্ছে সে খুব অস্থির হয়ে যাচ্ছে, ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট আমাদের আছে না, ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট। তারপরে তার টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি এরকম, অ্যাংজাইটি, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, এরকম কিন্তু অনেক রুব্রিক্স চিলড্রেন নিয়ে আমাদের আছে। আমরা কিন্তু সেই দিকে, আপনি যদি রেপার্টরি খোঁজেন, প্রচুর রুব্রিক্স কিন্তু আছে। তা আমাদের দেখতে হবে যে এই রুব্রিক্স গুলা কিভাবে এবং আমরা কখন ইউজ করব, এটা হলো মূল জায়গা আর কি। হ্যাঁ, তো এটাই সেই প্রসেস। আমি আপনাদের বারবার বলি, যখন এমন কোনো কেস আপনার সাথে আসে, আপনি যদি সঙ্গে সঙ্গে রুব্রিক্স লক লক হয়ে যান, একটা জায়গায় লক হয়ে যান, তাহলে আপনি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, একটা ফ্রেমের মধ্যে আপনি যদি রেস্ট্রিক্টেড হয়ে গেলেন, তখন দেখবেন গুটি কয়েক রিমেডির মধ্যে আপনি সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন। যেটাই হ্যানিম্যান বলেছে, হ্যানিম্যান বলেছেন, কি বলেছেন? ডোন্ট বি প্রিজুডাইজড হওয়া যাবে না, সেটা কিন্তু কখনোই করা যাবে না। তো পেশেন্টকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার হাজবেন্ড কি আপনাকে টাইম দেন না? তো উনি খুব স্পন্টেনিয়াসলি রিয়াকশন দিলেন। যখন আপনি পেশেন্টকে কোনো প্রশ্ন করেন, তখন পেশেন্ট কতটা মানে কনভিকশনের সাথে কতক্ষণ পরে রিপ্লাই করছে, কিভাবে রিপ্লাই করতেছে, এগুলো কিন্তু আপনাকে নোটিশ করতে হবে, খেয়াল রাখাটা খুবই জরুরি। তো এই যে হাউ, হ্যাঁ এখানে হাউ, এখানে এই যে গত ইয়েতে আমি কিন্তু ক্লাসে পড়াইছিলাম হোয়েন, হাউ, এগুলাকে কিন্তু অল্প অল্প করে পড়াইছিলাম, আবার পড়াবো। তো এই কোশ্চিন করার সাথে সাথে উনি ইমিডিয়েটলি স্পন্টেনিয়াসলি আমাকে রিপ্লাই করলেন। ওনার টোনটা কিন্তু আপনাকে আবার খেয়াল রাখতে হবে, টোনটাও ইম্পর্টেন্ট। টোন একটু চেঞ্জ হয়ে হয়ে গেলেও কিন্তু আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো যাক, আমি আবার প্রেজেন্টেশনে আসছি। প্রেজেন্টেশন করে গেল। তো আমি বললাম যে আপনার এই বিরক্তি বা রাগ কি আপনি আপনার স্বামীর সামনে প্রকাশ করেন নাকি নিজের মনের ভেতরে চেপে রাখেন? তো উনি সাথে সাথে বললেন, একদম আমি বললাম না যে খেয়াল রাখতে হবে, সাথে সাথে স্পন্টেনিয়াসলি বললেন যে স্যার এখন বলা ছেড়ে দিয়েছি। কি বললেন? এখন বলা ছেড়ে দিয়েছি। আমি বললাম ওকে, আচ্ছা ঠিক আছে, মানে আপনি কি আগে বলতেন? তখন উনি বলতেছেন হ্যাঁ আমি আগে বলতাম, এখন ছেড়ে দিয়েছি। তা আমি বললাম কেন ছেড়ে দিয়েছেন? তো উনি বলতেছেন যে ও তো কথাই শোনে না। তাহলে তাহলে আর বলে কি করব বলুন? লোক যদি কথা শুনতে না চায় তবে বলে কি লাভ? তো দেখেন, ওনার এই যে কথা বলার স্টাইল, ওনার এই যে আগে নর্মালি কথা বলতেছিল, তারপরে টোনটা চেঞ্জ হয়ে গেল এবং বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই জন্যই এই কথাগুলোর ভ্যালু কিন্তু এখানে বেড়ে যায়। এখানে ওনার ইমোশনসে, আমার এই প্রশ্নে ওনার ইমোশনে একটু
ঝাঁকুনি খেলো, একটু নাড়া খেলো। আগে উনি যে ইনফরমেশন গুলা দিচ্ছিলেন যে এই চারিদিকে নোংরা, ছেলে কথা বলে না, এলোমেলো, হ্যাঁ, এই ইনফরমেশন কিন্তু ক্যাজুয়ালি ছিল, নর্মাল কথোপকথন যেভাবে হয়, আপনি আমি গল্প করলে যা হয় সেরকম। কিন্তু যেই আমি এই প্রশ্নটা করলাম, তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন চেঞ্জ হয়ে গেল। উনি তো কথাই শুনেন না, ওনাকে বলে কি করবো। তো এই প্রশ্নটা কিন্তু ওনাকে সবচেয়ে বেশি হার্ট করেছে। তো পেশেন্ট বলছে, নিচে দেখেন যে আজকাল আমি আর রাগ বা বিরক্তি প্রকাশ করি না, মনেই চেপে রাখি। তো আগে কি প্রকাশ করতেন, এখন তাহলে বন্ধ করে দিলেন কেন? তো উনি বলতেছেন ও তো কথাই শোনে না, তাহলে আর কি বলবো বলুন। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার হাজবেন্ডের পেশা কি, উনি কি চাকরি করেন? আম, না, উনি তো মনে হয় আমার কাছে এর আগে, ওনার হাজবেন্ড আগেও আমার কাছে ট্রিটমেন্ট আসছে, তো ওটাই আমি বললাম যে উনি তো আমার কাছ থেকে আগেও চিকিৎসা নিয়েছেন। তো ওনার হাজবেন্ড, মানে আমি বললাম যে আপনার হাজবেন্ড তো 2 বছর আগেও আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন। তো উনি বললেন যে হ্যাঁ স্যার নিয়েছিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে উনি কোথায় যেন কাজ করেন, জব করেন কোথায়, ওনার কোন কোম্পানিতে যেন আছেন? উনি তো মনে হয় খুব বিজি থাকেন, তাই না? তো আমি আসলে ওনার হাজবেন্ড সম্পর্কে জানি, তারপরে মহিলাকে এই প্রশ্নটা করলাম যে একটু খোঁচা দেওয়ার জন্য। হ্যাঁ, তো উনি ওনার হাজবেন্ডের কোম্পানির নাম বললেন। তিনি বললেন যে হ্যাঁ স্যার, উনি অমুক কোম্পানিতে চাকরি করে। তো মান্থ এন্ডে, মানে মান্থলি, মানে মাসের শেষে তার কাজের চাপ অনেক বেশি থাকে, তখন উনি বেশ বিজি থাকেন। তবে এখন অতটা বিজি না, আজকাল উনি মোবাইলে বেশি বিজি থাকেন। তো আমি বললাম যে আচ্ছা, মোবাইলে টাইম পাস করেন। তো আমি আসলে কি পেশেন্টকে একটু সাপোর্ট দিচ্ছিলাম যাতে উনি আরো ইনফরমেশন দেয়। হ্যাঁ, তো উনি বলতেছেন স্যার, আজকাল মোবাইল নিয়ে ও খুব ব্যস্ত থাকে, ভিডিও দেখতে থাকে। হ্যাঁ, ওই যে আমরা যেটা করি না, যে আপনার রিল দেখি বা ওই যে শর্টস দেখি, একটা করে সোয়াইপ করতে থাকি, একটার পর একটা আসতে থাকে, ওটাই কিন্তু একদম মানে ইনলেস চলতেই থাকে। আমরা একটা সময় স্নেক গেম খেলতাম নোকিয়া মোবাইলে, হ্যাঁ, এটা শেষ হতো না, ইনলেস বড় হতেই থাকে। ওই রকম কিন্তু আমরা রিল গুলো, আপনারা চিন্তা করে দেখেন, শেষ হয় না, চালাতেই থাকেন। তো যাক, উনি বলছেন যে মাসের শেষের দিন, আমি পরের স্লাইডে চলে যাই। উনি বলতেছেন যে মাসের শেষের দিন উনার ফিরতে একটু দেরি হয়, শেষের দিকে ওনার ফিরতে একটু দেরি হয়, কারণ তখন অনেক বেশি কাজের চাপ থাকে। অন্যথায় রাত 8:30টার মধ্যেই বাসায় চলে আসেন। তো তাকে বললাম যে তার মানে বাসায় আসার পরে রাতের খাবার খেয়ে উনি খাবার খেতে খেতে প্রায় 1.5 ঘন্টার মতন চলে যায়, তারপরে বাকিটা সময় মোবাইলেই কাটে, তাই তো? তো বলছে জি জি। তো আমি ওনাকে বললাম, তখন কি আপনার অনেক বেশি রাগ বা বিরক্তি তৈরি হয়, নাকি কষ্ট বা মন খারাপ বেশি হয়? ঠিক কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? আপনি তো অনেকদিন ধরে এক ধরনের মানসিক চাপের মধ্যে আছেন, আর এই মানসিক চাপের কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। হ্যাঁ, তো আমার কাছে যদি আপনি একদম একটু খোলাখুলি বলেন যে কি হয়েছে, তবে আমি আপনাকে সঠিকভাবে হেল্প করতে পারবো। আমরা কিন্তু রুগীকে এভাবেই বলি, বুঝায় বলি, আপনারাও কিন্তু এভাবেই বলবেন। অনেক প্রশ্ন রুগী মনে করে যে এটা আহ প্রাসঙ্গিক হলো না, তখন কিন্তু একটু এইভাবে এক্সপ্লেন করতে হয়। তো আমার এই প্রশ্ন শোনা মাত্রই উনি একদম কাঁদতে শুরু করলেন, একদম ফুপায় ফুপায়, দেখেন আমি ছবি দিয়ে রেখেছি। এমনি তো ঠান্ডা লাগছিল, রুমাল নিয়ে আসছিল, একদম রুমাল নিয়ে এরকম করে নিয়ে একদম একদম ফুপায় ফুপায় কান্না শুরু করলো, আর ফটফট করে নাক ঝাপছে, এরকম করে শব্দ করতেছে। তো যাক, একটা জিনিস আরেকটু বলে রাখি, যখন আপনারা কোনো কেসে, আপনাদের কোনো কেসে এরকম একটা মুভমেন্ট আসে, রুগী কেঁদে দিচ্ছে, তার ইমোশনাল আউটবাস্ট হয়েছে, রুগী আর নিজেকে ধরে রাখতে পারতেছে না, তখন আপনি বুঝবেন যে আপনি একদম কেস টেকিং এর রাইট টার্গেটে পৌঁছায় গেছেন। আমি সব সময় আমার স্টুডেন্টদেরকে বলি, আমার কলিগ ডাক্তারদেরকে বলি যে যখন আপনার পেশেন্ট কাঁদবে, তখন আপনার একটাই কাজ, ফাইন্ড আউট করুন যে উনি কেন কাঁদতেছেন।
আপনি যদি ওনার কান্নার সঠিক রিজন জেনে যান, তবে আপনি ওনার ভয়টাকে ক্র্যাক করতে পারবেন। ভয় হচ্ছে একটা কেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমার কিছু ফ্রেন্ডস আছে, আমি খুব তাদের সাথে আড্ডা দিই, গল্প করি। তারা মেডিকেল ফিল্ডের না, অন্য ফিল্ডের আর কি। তারা আমাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা তোমরা হোমিওপ্যাথিতে এক্স্যাক্টলি কি করো? হ্যাঁ, তোমরা তো অনেকক্ষণ রুগীকে, এলোপ্যাথি ডাক্তাররা 2 মিনিটও সময় দেয় না, আর তোমরা অনেকক্ষণ ধরে রুগীকে কথা বলো, কি করো? তা আমি বলি যে আমরা কিছুই করি না। আমরা প্রথমে রুগীকে কাঁদাই, তারপরে অ্যানালাইসিস করি, পরে ইভ্যালুয়েশন করি যে রুগী কেন কাঁদলো, এবং ওটার জন্য আমরা টাকা দিই। এইটুকুই কাজ। আমি জাস্ট ফান করি তাদের সাথে। তো আপনারা যদি কান্নার মিনিংটা বুঝতে পারেন, তাহলে কিন্তু সব হয়ে গেল। হ্যাঁ, তো এখানে ওনার কান্না এত মারাত্মক ভাবে, মানে ফুপায় অনেকক্ষণ ধরে সে কাঁদতেছিল। আমি ওনাকে বললাম, দেখেন, এই যে আপনি কাঁদতেছেন আর স্যাড ফিল করতেছেন, এর কারণে কিন্তু আপনার ইমিউনিটি কমে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার সর্দি, এই কারণে আপনার সর্দি কাশি ঠিক হয় না। আপনি সিরাপ খান, অ্যান্টিবায়োটিক খান, 2 দিন ভালো থাকেন, তারপরে আবার শুরু হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা এই slide-টা আসি। তো আপনারা আনমিউট হলেন না, আনমিউট হলে সমস্যাই হয়। তো আমি বললাম, তার মানে কি অন্য কোনো ঘটনা ঘটেছে? আপনাদের মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছে? আমাকে একদম খোলামেলা যদি বলেন। তো রুগী ফুপায় কেঁদেই চলছে। হ্যাঁ, তো কিছুক্ষণ পর আহ তিনি বললেন, আসলে বাড়িতে আমরা কেবল 3 জনই থাকি, আর কেউ নাই। আবার মনে করেন যে একটু করে কান্না দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তো বলতেছেন যে আমার শ্বশুর শাশুড়ি নাই, তার বড় ভাই, মানে তার দেবরের কথা ভাসুরের কথা বলতেছে, তার বড় ভাই তার ফ্যামিলি নিয়ে কানাডাতে সেটেল। আগে আমরা একসাথে থাকতাম, ওনারা ওখানে চলে গেছেন আজ 2 বছর হলো। দেখেন, মহিলাটা কাঁদতে কাঁদতে বলতেছে যে আমরা বাসায় মাত্র 3 জন লোক, তার মানে এই 3 জন লোক আছে, এটা নিয়েও তার একটা প্রবলেম। এর অর্থ দ্বারায় ওনার আরো লোকের দরকার ছিল, কারণ উনি ওই যে ইয়েদের কথা বলতেছেন, ওনার ভাসুরের কথা বলতেছেন, ওনার জায়ের কথা বলতেছেন, তাই না? তো যে স্টাইলে উনি কাঁদতে কাঁদতে বললেন যে আমরা 3 জন লোক থাকি বাসায়, এই ডেপথটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ওনার বাসায় 3 জন লোক আছে, তারপরেও তার সাথে সঠিকভাবে কথা বলতেছে না, তাকে সময় দিচ্ছে না, এই জন্য তার আরো লোক চাই। বুঝতে পারছেন? তো এখন আরো লোক চাই, আরো পার্সন চাই, আরো আত্মীয় চাই, আরো বন্ধু চাই, এরকম যদি শুনি, তাহলে কোন মেডিসিনের কথা মনে পড়বে? কোম্পানি ডিজাস্টার। হ্যাঁ, হলো, কিন্তু কোন মেডিসিনের কথা মনে পড়বে? একা একাই থাকবো না, আরো কমিউনিকেশন, আরো ব্রাদারহুড, আরো এই, তাহলে কি হবে? আপনার মাথায় অরামিউট ফসফরাস, হ্যাঁ, অরামিউট ফসফরাস। ফসফরাস,